নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7 স্পেশাল পার্টনার কুচিনা ওয়াটার পিউরিফায়ার। বিকেল 5 মানেই দিদিদের জীবনে আনন্দের আজ, নিজেদের আত্মপ্রকাশের তাগিদে আর জীবন কাহিনীকে আমাদের সকলের কাছে ব্যক্ত করার জন্য প্রত্যেক দিদি ঠিক বিকেল 5টায় হাজির হন এই মঞ্চে। সবাই উপস্থিত, সকলের সাথে পরিচয় করব। দেবশ্রী সরকার। নমস্কার দিদি, আমি উত্তর দিনাজপুর থেকে আসছি। আমি একটা স্কুলের পার্শ্ব শিক্ষিকা। আর কথাই আছে যে দুঃখ যদি শেয়ার করা যায় তাহলে দুঃখ কমে এবং আনন্দ শেয়ার করলে আনন্দ বাড়ে। তাই আজকে আমার জীবনে সমস্ত ঘাত প্রতিঘাতের যে দুঃখ সেটাকে কিছুটা কমিয়ে এবং মজা করে আনন্দ করে আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়ে এখান থেকে স্মৃতি নিয়ে যেতে চাই। ভেরি গুড। মানি চক্রবর্তী। নমস্কার দিদি, খড়দা থেকে আসছি। আমি বেসিক্যালি একজন মার্শাল আর্ট প্লেয়ার। আমি 3 টাইমস ন্যাশনাল মেডেলিস্ট, ইন্টারন্যাশনাল প্লেয়ার। এখন আমি একটা স্কুলে উশু শেখাই, প্লাস ক্লাবেও শেখাই। আজকে তোমার সঙ্গে 1 ঘন্টা চুটিয়ে খেলবো, তোমার সঙ্গে মজা করব। মহুয়া মুখার্জি। নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে আসছি। গত 26 বছর ধরে আমি ভীষণভাবে জীবন যুদ্ধ করছি আর কি আমার মেয়েকে নিয়ে। তো সেই গল্প আজকে তোমার সাথে আমি শেয়ার করব সবার সাথে। পামেলা সাহা। নমস্কার দিদি, আমি কুদঘাট থেকে এসেছি। ছোটোবেলা থেকে বড় হওয়ার বিভিন্ন রকম স্ট্রাগল ফেস করেছি, সেগুলো তোমাকে শেয়ার করব। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার চাইতে। দেবশ্রী উত্তর দিনাজপুর থেকে এসেছো। অনেক ঘাত প্রতিঘাত গেছে জীবনে। হ্যাঁ, জীবনে গেছে। আসলে আমার 6 বছরের মেয়ে, আমার মেয়ের জন্ম থেকেই ফিবিউলার ডিফর্মিটিস। সেটা কি? আমাদের শরীরে মানে পায়ে 2টো হাড় থাকে, একটা টিবিউলা এবং আরেকটা ফিবিউলার। টিবিউলা হাড় থেকে 2টো আঙ্গুল বেরায়, একটা বুড়ো আঙ্গুল আর তার পাশেরটা, এবং ফিবিউলা থেকে 3টে আঙ্গুল বেরায়, কোড়ে আঙ্গুল, তার পাশেরটা, তার পাশেরটা। এবার আমার মেয়ের বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে ফিবিউলা হাড়টিই নেই। 12 দিন বয়স থেকেও ট্রিটমেন্ট চলছে। যেদিন 30 দিন বয়স অর্থাৎ 1 মাস, সেদিন ওকে নিয়ে কলকাতাতে আসি। যত ডাক্তার আছে বড় বড় নার্সিংহোম হসপিটালের সবাইকে দেখানো হয় এবং বলে দেওয়া হয় আমার মেয়ে কোনোদিনও হাঁটতে চলতে পারবে না এবং আমার মেয়ের পাটা অ্যাম্পুট করে দেওয়ার কথা বলা হয়েছিল হাঁটুর নিচ থেকে। কেন অ্যাম্পুট করবে কেন? কারণ ও তো হাঁটতে চলতে পারবে না, পাটা অকেজো হয়ে যাবে। তারা বলেছিল যে তাহলে পরে জয়পুরের পা যদি অ্যাডপ্ট করে নেওয়া যায় ছোটবেলা থেকে সুবিধা হয় বড় হওয়াতে। একটা জিনিস শুধু বাদ দিয়ে দিলে তো আমার মনে হয় সেটা নতুন করে কিছু করা যেতে পারে না। যিনি আমার গাইনোকোলজিস্ট ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে আমাকে বাইরে নিয়ে যেতে মেয়েকে, দিল্লি এমসে। আজকে আমার মেয়ের 6 বছর বয়স, আমার মেয়ে বিরজু মহারাজের কত্থকের ওয়ার্কশপ করছে। কি বলো? सूरज जैसे चमकेंगे देखे है साथी अखियां ने है सपने अमरांदे ए सपने হাঁটছে, দৌড়চ্ছে, বিভিন্ন ইভেন্টে বিশেষ করে নাচ কত্থক শিখছে ও 2.5 বছর ধরে এবং স্টেজ পারফর্মার এবং প্রাইজও নিয়ে আসছে। প্রাইজটা বড় কথা না, সে স্টেজ পারফর্মার। নাকি তারপর পাটা কি হলো? মানে পাটা ওইভাবেই রয়েছে, কিন্তু ঈশ্বর বলো, প্রকৃতি বলো, কি বলবো জানি না, বা ওর নিজের চেতনা শক্তি বলো। আসলে দিদি সত্যি কথা বলতে, যখন আমি লেবার রুমে শুয়েছিলাম, যখন আমি শুনতে পাচ্ছি ডাক্তারকে বলছে যে ডাক্তারবাবু একটা পা খারাপ আছে, তখন আমার মনে আমার এখনো কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে না, আমার বেরোয় না। কারণ চোখের জল দিয়ে মেয়েকে বড় করতে পারবো না, মানসিক জোর গড়ে তুলতে পারবো না। ইভেন তুমি যদি আমার মেয়েকেও এখন জিজ্ঞেস করো তোমার পায়ে কি হয়েছে, আমার মেয়ে রীতিমতো উত্তর দিয়ে দেবে তার পায়ে কি হয়েছে। কারণ তাকে বোঝানো হয়েছে, যেমন আমি মোটা, কেউ রোগা, তা এক একজনের এক একটা ডিসপুট থাকে। তোমার ওটা হার্টটা ভগবান দিতে ভুলে গেছে, তার বদলে ব্রেনটা বেশি দিয়ে দিয়েছে। কোনো ছেলেকে ছোট না করে বলছি দিদি, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা ছেলের থেকে মেয়ের মনের জোর অনেক বেশি হয়। তার জন্য আমার এতটুকুন দুঃখ নেই, আমি খুব খুশি। এবং স্পেশাল চাইল্ড আমার মেয়েকে যদি কেউ বলে, আমার শুধু একটাই বক্তব্য, কার সন্তান তার কাছে স্পেশাল না। প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে স্পেশাল এবং আমার সন্তান ভেরি ভেরি স্পেশাল। তার জন্য আমি গর্বিত মা হিসেবে। জুতোটা কি স্পেশাল কিছু দিতে হয়েছে? একটা ব্রেস আছে পায়ে, আর ছাড়া বাকি নর্মাল জুতো। আর নাচ প্র্যাকটিস করছে? হ্যাঁ,
নাচতে ভালোবাসো? কি ডান্স করতে ভালোবাসো? রবীন্দ্র নৃত্য। বাহ, আমাকে তো আদর করবে না? জীবনে বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডক্টর হতে চাও? কেন ডক্টর হতে চাও? আমার পাটা এরকম, তো আমার বড় হয়ে আমি আমার পাটাতে চিকিৎসা করব। ভেরি গুড, নিশ্চয়ই তুমি বড় হয়ে অনেক বড় ডাক্তার এবং ভালো ডান্সও করতে হবে। সব বন্ধুদেরকে দেখিয়ে দিতে হবে যে তুমি কত বড় ডান্সার। ঠিক আছে? रास्ते भागे पाँव से आगे जिंदगी से चल कुछ और भी मांगे। দারুণ স্মার্ট। পড়াশোনা করতে ভালোবাসে? হ্যাঁ, সেটা আপনাকেই দেখতে হয়। হ্যাঁ, সেটা আমাকে দেখতে হয়, মানে দেখতে হয় বলতে ওর যেটা চাপ থাকে যে স্কুলের হোমওয়ার্ক, আমি যেহেতু স্কুলে চাকরি করছি, আমি এসে দেখছি যে ওর হোমওয়ার্কটুকু নিজেই সেরে রাখে। সেই চেতনাটুকু আছে। ক্লাসে না হলে কান ধরে দাঁড়ালে প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। ও একবার প্রাইজ পেয়েছে একটা, ওকে একটা স্পেশাল প্রাইজ দেওয়া হয়েছিল। ফার্স্ট সেকেন্ড থার্ডের পরেও দুটো বাচ্চাকে স্পেশাল দেওয়া হয়েছিল, যে তারা ভালো নেচেছিল, কিন্তু থার্ডের পরে তো আর প্রাইজ দেওয়া যাচ্ছে না। তো এখন ওর এক বান্ধবী বলেছিল, সেও ছোট, তোর আসলে পাটা এরকম, তো তার জন্য তোকে দিয়েছে। তো আমার মেয়ে বলেছে, হ্যাঁ আসলে তো দুটো পা ঠিক থেকেও তুই আমার মতো ভালো নাচতে পারিসনি, আর আমার একটা পা ওরকম, তো তোর থেকে ভালো নেচেছি, তাই স্পেশাল প্রাইজ দিয়েছে। প্রতিবাদ করার মতো মানসিকতা ওর মানে তৈরি হয়ে গেছে। তো সেটা বোধহয় আপনার থেকে পেয়েছে। হ্যাঁ, আমি খুব খুশি সেটা পাওয়ার জন্য। মানে চেহারাটা না পাক, মানসিক জোরটা জানো। এইটা খুব ভাইটাল পয়েন্ট একটা, কিন্তু মানে ও যেন সবসময় রোগা পাতলা থাকতে পারে। ও সে ব্যাপারে খুব কনসাস, তার জন্য আমাকে বলে খানা খাইগি তো মোটু হোগি, সবসময় বলে যাচ্ছে মা বেশি খেও না, মানে একবারের জায়গায় দুবার ভাবলে আবার তুমি আবার নিচ্ছ, মানে ওর চলছেই। আর নিজে সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে, মানে মোটা হয়ে যাচ্ছে না। ও খুব কনসিয়াস। একদম। আজকালকার বাচ্চা দেখুন কত স্মার্ট। হ্যাঁ, আপনাদের যদি সবার আশীর্বাদ থাকে, তাহলে আগামী দিনে ও যেন আরও বড় হয় এবং যারা এই কথাগুলো বলতো তাদের জন্য সঠিক প্রত্যুত্তর দিতে পারে, এটাই আমি চাই। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে দেবশ্রী। অসম্ভব মনের জোর একজন মানুষের সাথে পরিচয় হলো, অনেক কিছু জানলাম, শিখলাম। সত্যি জীবনকে অন্যভাবে দেখা উচিত মাঝে মধ্যে। প্রকৃত অর্থে মা যে সন্তানের জন্য কি করতে পারে, আপনি হচ্ছে তার দৃষ্টান্ত। ভালো থাকবেন। মেয়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দিদি। আজকে খেলায় যাই হয়ে যাক, জীবনের মঞ্চে এবং জীবনের লড়াইতে আপনি আমার কাছে দিদি নাম্বার ওয়ান। থ্যাংক ইউ দিদি। আপনাকে একটা বড় স্যালুট। পাখি সাজতে হবে, পাখি সেজে বেলুনগুলোকে ফাটাতে হবে। পাখির ঠোঁটের মধ্যে পিন লাগানো আছে। এই 15টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। রেডি দেবশ্রী? এসো। পাখির ডানা ঝাপতে শুরু করে দাও। চলো স্টার্ট। আরেকটু এগোও। হ্যাঁ, মাথা গুটিও না। ডানা ঝাপটাও। ভেরি গুড। ওইদিকে আছে, পেছনে পেছনে ওদিকে। ফাটাফাটি। দেবশ্রী খেলাটা কমপ্লিট করছে 59 সেকেন্ড। এবার একটু বাণীর সাথে কথা বলবো। মার্শাল আর্ট তো শুনেই মানুষ ভয় পায়, এরকম একটা জিনিসের প্রতি আগ্রহ কি করে হলো? মার্শাল আর্টটা না মানে ভয়ের জিনিস না। আজকাল যে দিন পড়েছে, আজকাল মেয়েদের যা অবস্থা, চারদিকে যা পরিস্থিতি, তাতে প্রত্যেকটা মেয়ের উচিত অন্তত মার্শাল আর্ট কিছু না কিছু, কখনো না কখনো কিছুটা টাইম নিজে শরীরচর্চার প্রতি দেওয়া। কারণ যে প্রত্যেকটা মেয়ের ভেতরেই না একটা মানে ইনার পাওয়ার যেটাকে আমরা বলি, প্রত্যেকটা মেয়ের ভেতরে কিছু না কিছু পাওয়ার আছে, কিন্তু সেটাকে মার্শাল আর্ট কী করে, ইনক্রিজ করে, সেটাকে বাড়ায়। আজকে আমি একটা সেরকম সিচুয়েশনে পড়লাম যেখানে আমার মনে হলো আমি কিছু জানি না, এ বাবা মানে আমি কি করব, এ কি করব। হ্যাঁ, কিন্তু আমি যদি মনে করি যে আমি ফিজিক্যালি ফিট,
তাহলে আমি তখন আমার ঠিক আছে দেখছি এই ব্যাপারটা হয়। তো এই জন্য মার্শাল আর্ট। আর আমি যেভাবে এলাম, আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই খেলাধুলা করি। মানে আমি অ্যাথলেটিক্স করতাম, সেখানে সাব ডিভিশনাল চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে হাই জাম্প, লং জাম্প, শর্টপাট আমার ইয়ে ছিল, ইভেন্ট ছিল। তারপরে করতাম কাবাডি। কাবাডিতে আমি নর্থ চব্বিশ পরগনার ক্যাপ্টেন ছিলাম, সেখানে আমি ন্যাশনালের জন্য সিলেক্ট হই। বাট এত প্র্যাকটিস করি যে আমার জন্ডিস হয়ে গেছে বাবা। তো সেখানে আর যেতে পারিনি। তো তখন না একটা কীরকম একটা মানে দুঃখ প্লাস অভিমান সব রকম মিলিয়ে যে হলো না। তো তখনই আমি শুনতে পাই যে মার্শাল আর্টের একটা ক্যাম্প হচ্ছে। এটা হচ্ছে চাইনিজ মার্শাল আর্ট, উশুটা, চায়নার ন্যাশনাল গেম। এটা কোথায়? খড়দাতেই হচ্ছিল একটা ক্যাম্প, মানে আমার যেখানে এখন শ্বশুর বাড়ি। কারণ ওই যিনি ক্যাম্প করাচ্ছিলেন তিনি আমার হাজব্যান্ড। ওইখানেই পরিচয় প্রথম। হ্যাঁ, মানে ওই টিচার আর স্টুডেন্টের মানে দীর্ঘকালের যেটা হয়ে আসে আর কি। তো ওখানে ক্যাম্প করতে যাই। তারপর একদিন এরকম হয় যে আমাদের আর কি গ্যাপ ছিল একদিন ক্যাম্পের ভেতরে। তারপরের দিন যখন আমি যাই করতে, তো তখন বলে কালকে না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, কি যেন একটা নেই। তো আমি বলে কি নেই মানে কি নেই। তখন না ওই গানটা খুব বেরিয়েছিল, ও ও ও চাঁদনি আয়া হে তেরা দিওয়ানা। হ্যাঁ, তো হঠাৎ করে বলছে আরে মেরি চাঁদনি কাহা গে। এই তখন হলো চাঁদনি মানে ডাল মে কুছ গানা হয়। তো যাই হোক, এই আস্তে 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 আমি তখন খুব ছোট ছিলাম, মানে জাস্ট 14। হ্যাঁ, 14 বছর বয়স, তখন তোকে বলছে চাঁদনি। চাঁদনি কোথায় গেল? হায় ভগবান, আমার বর এসছে আজকে। কোথায়? হাত তোলো। ভগবান, তার বয়স তখন কত ছিল? 21 ছিল এরকম। মোটামুটি 12 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, আর 8 বছরের ছেলে আছে। ও বাহ, তোমার কোচ তোমাকে এখনো শেখান? হ্যাঁ, এখনো শেখায়। আর ছেলেকে শেখানো হচ্ছে? হ্যাঁ, ছেলেকে শেখাচ্ছি। ছেলের স্কুলেই আমি মানে ছেলে যে স্কুলে পড়ে সেখানে তুমি শেখাও? হ্যাঁ, ইউরোপিসে পড়ে। আর এছাড়া আমি শ্রুতি নাটক করি, আবৃত্তি করি। ভেরি গুড। এছাড়া আমার নিজের পার্লারও আছে। পার্লারও আছে? সব আলাদা আলাদা ব্যাপার তো, সব একদমই আলাদা আলাদা। প্রত্যেকটা সঙ্গে কোনোটা মিল নেই। না, মার্শাল আর্ট শুনে কেউ শ্রুতি নাটক আবৃত্তি ভাববে না। আবার পার্লার, আবার যখন শোট ঘোরাতে দেখবে তখন পার্লার ভাববে না। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এটা চলছে আর কি, ওই বিভিন্ন রকম অপশন নিয়ে সবকিছু একসঙ্গে করে তারপর জীবন চলছে, এগোচ্ছে। উশুটা কিরম জিনিসটা? মানে ক্যারাটের মতনই? চায়নায় 2 বছর থেকে আমরণ অব্দি ওরা উশু করে। আচ্ছা। উশুর একটা পার্ট আছে তাই চি কোয়াং, যেটা ওটা হচ্ছে চাইনিজ মুভিং যোগা। ওটা করলে শরীরে কোনো রকম রোগ দানা বাঁধতে পারে। সেটা কিরম জিনিসটা? সেটা একদম, হ্যাঁ, একদম স্লোলি হয়, মানে মুভমেন্ট মানে ভীষণ স্লো হয়। টোটাল হচ্ছে তোমার 3 মিনিট 20 সেকেন্ডে আমাদের একটা ইভেন্ট হয়, এবং তার মধ্যে প্রায় 2000 to 2500 আমার স্টেপ থাকে। ওকে। আর আরেকটা যেটা ডেমনস্ট্রেশন ইভেন্ট হয়, যেটা খুব ফাস্ট, সেটা 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে প্রায় 2000 স্টেপ করতে হয়। সেটা হচ্ছে তোমার তার মধ্যে শোড, স্টিক, তারপরে এমনি বেয়ার হ্যান্ড, বিভিন্ন রকম টেকনিক আছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 1:1 ফাইট, যেটাকে বলে সানশু। হ্যাঁ, শিখতে গেলে খড়দা যেতে হবে। কলকাতায় জুডো ক্লাবে প্র্যাকটিস হয় কলকাতাতে। আর হচ্ছে তোমার এমনি দমদম থেকে শুরু করে সমস্ত জায়গায়, সব জায়গায় আলাদা আলাদা ক্লাব আছে। সব মেয়েদের বলি যে কিছু কিছু জিনিস আছে যেটা না জানলেও করা যায়। ধরো, মানুষের সব থেকে সেন্সিটিভ পার্ট হচ্ছে বডিতে আইস। চোখে যদি তোমার নাকে, আর নাকে যদি তোমার লাগে, তো 2 মিনিট তোমার চিন্তা করতে হবে কি হলো। কারেক্ট। তো সেইখানে ধরো আমি কিচ্ছু জানি না, একদম আনকরা, কিচ্ছু জানি না, ভীষণভাবে ফেসে গেছি। কি করব? আগেই সব থেকে আগে না অ্যাটাক করা উচিত চোখ। একদম আচমকা, মানে বুঝতে আমি যাচ্ছি তা নয়, মানে একদম ঝাঁপিয়ে পড়তে হবে, এবং ওকে বুঝতে দিলে হবে না যে আমি কমজোর, আমার মানে সেই স্ট্রেংথটা নেই। আমি ভীষণভাবে পাওয়ারফুল, এবং আমি তোমার সঙ্গে লড়তে পারি। এবং একদম ফুল স্পিডে আই জ্যাপ করতে হবে, একদম জ্যাপ সঙ্গে সঙ্গে একদম 2 হাতে জ্যাপ করো, নাকে মারো একদম। আর যদি পা ওঠে তো মারো একদম পেটে, ব্যাস ওখানেই বসে যাবে। থ্যাংক ইউ, অনেক কথা শেয়ার করলে বানি, থ্যাংক ইউ সো মাচ। কিছু মুভস আর নমুনা নিশ্চয়ই দেখবো। হ্যাঁ, একদম। আমি আজকে তৈরি হয়ে এসেছি তোমাকে দেখাবো। একদম একদম দেখবো। ডানা ঝাপতে হবে, চলো স্টার্ট বানি। ডানা ঝাপটাও, ডানা ঝাপটাও।
সেকেন্ড। মহুয়াদি, জীবন যুদ্ধের কি গল্প আমাদের আজকে শোনাবেন এই মঞ্চে? হ্যাঁ দিদি, আমি ছোটবেলা থেকে ভীষণ শান্ত আর খুব শেকি টাইপ ছিলাম আর কি। মানে যুদ্ধ বা এইসব ডিবেট, ঝগড়া, অশান্তি এ সমস্ত থেকে মানে সব সময় দূরে দূরে থেকেছি, ভয় পেয়েছি। আমি কবিতা বলতাম, আবৃত্তি করতাম, স্টেজ করতাম। সেই স্টেজে আর কি আমার হাজব্যান্ড যিনি, উনিও যেতেন, ডিবেট অ্যান্ড এক্সটেম্পো করতেন। আমার বাবা মা আমাদের সাথে যেতেন, আমি আমার দিদি আমরা সব অনুষ্ঠান করতাম যখন। তা বাবা মায়ের দেখে খুব ভাল লাগে, বলেন যে একেই জামাই করলে ভালো হয়। আমার বিয়ে হয়ে যায়। তারপরে দেখলাম যে আমার লাইফটাই ডিবেট অ্যান্ড এক্সটেম্পোতে ভরে গেল। মানে উনি হচ্ছেন সিজোফ্রেনিক পেশেন্ট। সেটা রোগটা কি রকম? রোগটা কি? এনাদের মানে এমনই একটা সিমটম, এটা দেখলে বোঝা যায় না। প্রচণ্ড সোশ্যাল, চাকরি করেন সুন্দরভাবে, সোশ্যাল লাইফ, কালচারাল লাইফ সমস্ত খুব নর্মাল। কি প্রবলেম? কিন্তু এনারা একদম নিজের যারা একদম এক ছাদের নিচে যারা বাস করে তাদের সাথে ভীষণভাবে মেন্টাল টর্চার, ভীষণভাবে তাদেরকে মানে ডিপ্রাইভড করে প্রতিটা মুহূর্তে। তো আমি বুঝতে পারিনি। তারপরে ভাবলাম কি যে ইনি তো এরকম সিমটমগুলো দেখতাম, ভাবতাম আমি পারবো। কিরকম সিমটমস থাকে? রেসলেসলি অশান্তি, চিৎকার চেঁচামেচি, তারপরে দেবো না কোনো কিছু, চাইতে হয়। তারপরে মেয়ে হলো, মানে আমার মেয়ে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ও তখন যখন হয়েছে আর কি, ওর জন্য একটু দুধের জন্য বলতো একটু দুধ এনে দাও, একটু জামা কিনে দাও, অথচ টাকা পয়সার কোনো অভাব ছিল না। এটা একটা রোগ, বাইরের সকলের সাথে ভালো, বাড়ির লোকের সাথে টর্চার। হ্যাঁ হ্যাঁ, চুচুড়ার হসপিটালে ডক্টরকে দেখালাম, সাইকিয়াট্রিস্ট হাজব্যান্ডকে, কিছুতেই ডক্টর দেখাবেন না। তাই বলছি, কি করে ষড়যন্ত্র করে চাকরিটা তুমি নেবে, আমাকে পাগল করার ওষুধ খাওয়াচ্ছ, অথচ যাতে সুস্থ হয়। আমি অনেক বছর চেষ্টা করে অ্যাট লাস্ট আর পারলাম না। মানে বাবা বলতেন যে তুই আর মানে নাতনি বেঁচে আছিস কিনা, পরের দিন আমাকে মিসড কল দিস সকালবেলা। ডাক্তার চিকিৎসা কিচ্ছু করা যায়? ডাক্তার চিকিৎসা করা যায়নি। আমি জোর করে চুচুড়া হসপিটাল, উনি রেফার করলেন ভদ্রেশ্বরে, এক সাইকো অ্যানালিটিক ট্রিটমেন্ট হলো। ম্যাম তখন আমাকে আর ওনাকে আগে ঢোকালেন, ওনার কাউন্সেলিং হলো। বেরোনোর পরে আমাকে আমার বাবাকে ঢোকালেন। আমাকে বললেন মা তুমি এক ছাদের নিচে থেকো না। এই পেশেন্টরা কি করে, ওরা একদম যারা কাছের, একদম যারা নিজের, তাদেরকে মানে খুনও করে ফেলতে পারে। তারপরে আমি মা বাবার কাছে চলে যাই, 4 বছর ওখানে ছিলাম। আমি বিউটিশিয়ান কোর্স করেছি, তো বাবার বাড়ির বাইরে পার্লার করেছিলাম, চলছিল ভালো। তারপরে মেয়ে যখন ক্লাস 11 হলো, তখন মনে হলো যে ভালো কোচিং দিলে, আমার মেয়ে খুব পড়াশুনো করতে ভালোবাসে। আমি তখন চন্দননগরে এলাম, ও তখন ক্লাস 11। আসার পরে ওখানে আমি ব্যান্ডেলে এলিট কোয়েড স্কুল, ওখানে আমি এখন টিচিং। আপনি পড়ান? আমি পড়াচ্ছি। ওকে। তারপরে আর কোনোদিনও হাজব্যান্ডের সাথে যোগাযোগ হয়নি? না, হাজব্যান্ড অধিকার ছাড়বেন না, উনি মেয়ের সাথে যোগাযোগ করেন জাস্ট মানে শুধু সব আমরা বেঁচে আছি কি মরে গেছি। মেয়ের সাথে মাঝে মাঝে ফোন করে, আমি বারণ করি না। মেয়ে এসছে? মেয়ে এসছে। কি নাম? মেয়ে মোনালিসা মুখার্জি। মোনালিসা যখন বাবার সাথে বসে কথা বলো, তখন কি কথা বলো দুজনে? বাবার সঙ্গে আমার যা কথা হয় ম্যাক্সিমাম আমার এডুকেশন পারপাসেই হয়। তাছাড়া এমনি আমার সেরকম অ্যাটাচমেন্টই নেই, ছোট থেকে কখনো গড়েই ওঠেনি। অ্যাকচুয়ালি আমি তো সবটাই দেখেছি, আমার মায়ের সঙ্গে কি হয়েছে এবং আমার সঙ্গেও কি হয়েছে। আমার যতটুকু মনে পড়ে খুব খারাপ একটা আমার অতীত আমি পেরিয়ে এসেছি। বাবার যারা নিজের বোন, তা ভগ্নিপতি, তাদের দ্বারা খুব বেশি ইনফ্লুয়েন্স, এবং তারা সমানে আমাদের এগেনস্টে বাবাকে সারাটা জীবন বাবাকে বুঝিয়ে এসেছে, এবং বাবা সেটাই বুঝেছে। অদ্ভুতভাবে বাবা আমাদের কথা বিশ্বাস করে না। বাবা চিরকাল ভাবে বোধহয় আমি মা বাবার শত্রু। এটাই আমি সারা জীবন বাবাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা তোমার ভালো চাই। আমি মনে করি এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি একটা মেসেজও দিতে চাই যে ভেঙে না পড়ে সুন্দর করে, মানে লাইফ, জীবনটা অনেক বড়, জীবনের অনেক বড় মানে আছে। ইভেন আমার স্কুলে যে কলিগ, ওরা বলে যে মহুয়া, আমরা যখন মানে নিজের হাজব্যান্ড ফ্যামিলির সাথে থেকে আমরা মাঝে মাঝে ভেঙে পড়ি, পরের দিন এসে আমাকে বলে মহুয়া, যখন ভীষণ ফেড আপ লাগে তোমার কথা ভাবি যে ও যদি পারে তাহলে আমরা কেন পারবো না, আমরা কেন পারবো না। আমাকে পরের দিন এসে বলে, আমার এটা মানে এত বড় প্রাপ্তি। তাই তো, এই আর কি। অনেকটা দুর্যোগের পর আজকে নিজের জীবন নিজের মতো করে তৈরি করছেন। সঙ্গে রয়েছে মেয়ে,
এভাবেই এগিয়ে যেতে হবে, মেয়ে মানুষ হবে, মেয়ে বড় হবে, সেটাই আনন্দের দিন হবে সব থেকে বেশি। সবার আশীর্বাদ নিশ্চয়ই থাকলে। ভালো থাকবেন মহুয়াদি, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। স্টার্ট। দাঁড়া ঝাপটাও। কমপ্লিট করছেন 40 সেকেন্ড। এবার একটু কথা বলবো পামেলার সাথে। আমি ছোট থেকে বড় হয়েছি একটা বিজনেস ফ্যামিলিতে। ভালো চলতো, যা চাইতাম ছোটবেলায় চাওয়ার কোনো প্রয়োজনের আগেই আমি জিনিস পেয়ে যেতাম। কিন্তু ক্লাস 8 থেকে আমার সেই বাড়িটা তাসের ঘরের মতো ভাঙতে শুরু হয়। হঠাৎ আমার বাবার ব্যবসাটা খারাপের দিকে যায়। ক্লাস 10-এ যখন আমি উঠি মাধ্যমিক দেব, সেই সময় আর্থিক প্রবলেমের জন্য আমাদের বাড়িতে কারেন্ট কেটে দিয়ে যায়। ওই সময় আমি মশারির তলায় হারিকেন নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করি। আমি ভেতর থেকে তখন ডিটারমাইন্ড হয়ে যে না, এবার যখন আমি মাধ্যমিক দিয়েছি, এবার আমার সময় হয়েছে আমাকেও কিছু করতে হবে, বাবার উপর ডিপেন্ড করে আমি থাকবো না। একটা জ্যোতিষ সেন্টারে 1,500 টাকার মাসে মায়না তখন আমি পাই। সেই থেকে আমার ওই শুরু হলো চাকরি করা, কিন্তু ওটা 1 মাস করে আমি পারলাম না, কারণ ওই আমার ছোট থেকে দেখেছি যেহেতু আমি বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি থেকে বিলংস করছি, আমাকেও একটা হয়তো কিছু করতে হবে যেখানে আমি বিজনেস টাইপ অফ কিছু করতে পারবো। সেই থেকে উচ্চ মাধ্যমিক হলো। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই আমি ইভেন্ট ম্যানেজমেন্টের একটা পার্টে ঢুকলাম, যেটার জন্য ক্রেডিট আমার বাবারই। বাবা আমাকে বলেছে চলে এই একটা সুযোগ আছে, এখানে কর। কাজটা বুঝলাম, দেখলাম সমস্ত কিছু। তারপর এখন দীর্ঘ 10 বছর ধরে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত। আর এখন যে ওই টলমলে মাটিটা, সেটা হয়তো কোথাও একটু শক্ত জায়গায় দাঁড়াতে পেরেছি, কোথাও একটু নিজের দিক থেকে শান্তি পেয়েছি। এই হচ্ছে আমার লাইফ। আর ইন বিটুইন তার মধ্যেই ওই 10 বছর যে আমার ইভেন্ট ম্যানেজমেন্টের যে কেরিয়ারে আলাপ হয় আমার এখন হাজব্যান্ড, যে আমার 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। ও সবে বিয়ে হয়েছে? হ্যাঁ, অনিমেষের সাথে আলাপ হওয়ার পরে ও আমার লাইফের বলতে পারেন যে আমার অনেক কিছু। ও আমার সাপোর্ট, ও আমার স্ট্রেংথ, ও আমার ভালোবাসা। ওকে স্যার আমি কিছুই নই, ও অনেক কিছু আমার জীবনে। আরও এগিয়ে যাও, তোমার ইভেন্ট কোম্পানি নিয়ে আরও অনেক নাম করুক তোমার ইভেন্ট কোম্পানি। থ্যাংক ইউ। হাজব্যান্ডের সাথে নিজে দুজনে মিলে একসাথে অনেক 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 ভালো থাকো। থ্যাংক ইউ। তার সাথে নতুন সংসার শুরু করেছো, হ্যাঁ। সেটার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। ওটাও কিন্তু একটা ইভেন্ট, সব থেকে জীবনের বড় ইভেন্ট। ওই ইভেন্টে আগে এগোতে হবে। থ্যাংক ইউ দিদি। চলো স্টার্ট, গো। উঠিও না, পিঠটা ভেঙে যাবে। দাঁড়া ঝাপটাও। দাঁড়া ঝাপটাও। পামেলা খেলাটা কমপ্লিট করেছে 36 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে বানি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে পামেলা 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে মৌমাদি 10 পয়েন্ট, ফোর্থ পজিশনে আছে দেবশ্রী 5 পয়েন্ট। গিফট কি আছে হচ্ছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, টিভি ক্যাবিনেট, বেতের মোড়ার সেট, সেন্টার টেবিল এবং ওয়ার্ড্রপ। বানির পছন্দ সেন্টার টেবিল, পামেলার পছন্দ স্টাডি টেবিল পুষ্পা ফার্নিচারের তরফ থেকে, মৌমাদির পছন্দ ওয়ার্ড্রপ, দেবশ্রীর পছন্দ বেতের মোড়ার সেট। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল সকলের জন্য।
दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুপ্রতীক দা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোরার হবেন তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে একটি সুন্দর ওয়াটার পিউরিফায়ার। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুটি মেকার। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, যাদের মুখের পাশে জড়ানো, মন হারানো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই। গানের কথা অনুযায়ী মেঘকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শোনো কোনো একদিন আকাশ বাতাস বলো। জুড়ে রিমঝিম, দেবশ্রী চুলে চুলে 5 পয়েন্টস। আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা, সঙ্গে রুটি মেকার। দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, যাদের মুখের পাশে জড়ানো, মন হারানো হারালো মন হারালো, মন হারালো হারালো। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। मैं शायर तो नहीं मगर हसीन, जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई, मैं शायर तो नहीं, मैं शायर तो नहीं। নায়ক এখানে কি না হওয়ার কথা বলেছে? मगर हसीन जब से देखा मैं বলো বানি। শায়ের না হওয়ার কথা বলেছে। 5 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক কেটল। मैं शायर तो नहीं मगर हसीन जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। জানি না কোথায় তুমি পালিয়ে গেছো, আর পাবো কিনা জানি না, কোথায় তুমি পালিয়ে গেছো, আর পাবো কিনা আমি তাই বুঝি তোমায়, কোথায় এইখানে, কোথায় এইখানে জানি না কোথায়। একটা কথা এর মধ্যে ভুল আছে। বলো বানি। পালিয়ে গেছো বলেছো, সেটা হারিয়ে গেছো। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। এবার যাচ্ছে 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ओ, ओ, गोरी तेरा गाँव बड़ा, मैं तो गया मारा आके यहाँ रे, उस पर रूप तेरा सादा, चंद्रमा जो आधा आधा जवारे, आधा जवारे, गोरी तेरा गाँव बड़ा, मैं तो गया मारा आके यहाँ रे, आके यहाँ रे। একটা শব্দ উচ্চ আছে, সেটা কি? বলো
দেবশ্রী ঘড়ি তেরা গাও বড়া প্যারা। 5 পয়েন্ট। সঙ্গে গিফট বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। गोरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया मारा आके यहाँ रे, आके यहाँ रे। এবার শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। শোনো এই তো সময়, তুমি কাছে বসো আমায় ভালোবাসো। শোনো এই তো সময়, তুমি কাছে বসো আমায় ভালোবাসো। দেখো চারিদিকে কত যে ফুল ছেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছ আমায়। তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছ আমায়। খুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। গানের কথা অনুযায়ী কাকে ছুঁয়ে দেখার কথা বলা হচ্ছে? তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছ আমায়। খুলে দাও মনের দ্বার, আমি এসেছি। বলো বানি। চারিদিকে যে ফুল আছে তাকে ছুঁয়ে দেখার কথা বলা হয়েছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। 5 পয়েন্ট। তুমি কাছে বসো আমায় ভালো। সঙ্গে ইন্ডাকশন ওভেন। দেখো চারিদিকে কত যে ফুল ছেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছ আমায়। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে বানি 15 পয়েন্টস। বানি পাচ্ছে কুচিনা ওয়াটার পিউরিফায়ার। কুচিনা নিয়ে এসছে ভারতে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে করে তোলে বিশুদ্ধ এবং এনার্জি বাড়ায়। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট এই রাউন্ডে মৌমিতা। 5টা টপিকের উপর অভিনয় করবে। তোমাদেরকে টপিকগুলো দেখে বলতে হবে যে কি করছে, বাজার প্রেস করে উত্তর দেবে। +5, কোনো নেগেটিভ মার্কিং নেই। ফার্স্ট টপিক, বাংলা প্রবাদ বাক্য। বলো বানি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। 5 পয়েন্টস। এবার যাচ্ছি সেকেন্ড টপিকে। বলো বানি। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে পাঁচালি বললো। 5 পয়েন্টস। দুটো টপিক হয়ে গেল, এবার যাচ্ছে 3 নম্বর টপিক।
দেখালো, কি খেলা সেটা বলতে হবে। বলো বানি। মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার, 5 পয়েন্টস। এবার 4 নম্বর টপিক, ছোটবেলার সঙ্গে সম্পর্কিত একটি কথা। বলো দেবশ্রী। রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। 5 পয়েন্ট। এবার যাচ্ছি 5 নম্বর টপিক, একটি উৎসবের সাথে সম্পর্কিত। বলো বানি। কালী পুজোয় চকলেট বোম ফাটানো। 5 পয়েন্টস। থ্যাংক ইউ অমিতা, দেখা হচ্ছে আবার। বাই বাই। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে বানি, 20 পয়েন্টস। এসে বানি। ওকে, ভদ্রেশ লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম বানি। সেকেন্ড পজিশনে আছে দেবশ্রী, 5 পয়েন্ট। ওকে, দেবশ্রীর পছন্দ স্ন্যাক সেট ট্রে। বানি, প্রথমেই আমরা আলোচনা করেছিলাম তোমার সোর্ডে কিছু মুভস দেখবো, সেটা এবার একটু দেখা যাক। Lovely. তুমি এর সমস্যা থেকে দেখবে মানে বাজিমাত। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে পোর্টেবল বারবিকিউ। ওপর নিচে ক্লু, সুকুমার রায়ের নাটক হলে অবাক হয়ে কি খেলে? পাশাপাশি ছোটদের খুব প্রিয় মোড়ক খুলে মুখে দিও। এবার বলো দেবশ্রী। পাশাপাশি হবে লজেন্স আর ওপর নিচে হচ্ছে জলপান, অবাক জলপানের। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট পোর্টেবল বারবিকিউ। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে হুইট গ্রাইন্ডার। পায়ের তলায় থাকলে নাকি দেশ বিদেশ ঘুরে দেখি, ইলিশের পদ জমিয়ে খাও, চলতি কথায় ভূত পাও। এবার বলো দেবশ্রী। সর্ষে। সর্ষে পায়ের তলায় থাকলে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, সর্ষে ইলিশ আমরা জমিয়ে খাই, আর সর্ষের মধ্যে ভূত পাওয়া যায়। 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে হুইট গ্রাইন্ডার। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। তোমার ভাইজি, তার শাশুড়ি, তার একমাত্র বেয়াই তোমার কে?
এবার বল দেবশ্রী। আমার দাদা। বোঝাও। আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে, তার শাশুড়ি মানে আমার ভাইজির শাশুড়ি, শাশুড়ির বেয়াই হচ্ছে আমার দাদা, তাই আমার দাদাই হচ্ছে। ভেরি সরি দেবশ্রী, -10। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। দুটো ছবি থেকে একটা কমন শব্দ। এবার বলো বাণী। জ্বর। কেন বলো? থার্মোমিটার আর ভাল্লুকের বারবার জ্বর হয়। রাইট আনসার 25, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন। ভুল উত্তর দিলে -20। চলছে এখন লড়াই দেবশ্রী এবং বাণীর মধ্যে। সবাই খেলতে পারবে। দেখো ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। পয় একার আর দন্তের ন দেওয়া আছে। এবার বলো বাণী। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। রাইট আনসার 30 পয়েন্টস, সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হচ্ছে বাণী চক্রবর্তী। এবার বাণীর জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5 ওভার 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। গল্প স্বল্প, গুটিসুটি, গড়িমসি, গিরিধারী, গাছগাছালি। গাছগাছালি, গিরিধারী, গড়িমসি, গুটিসুটি, গল্প স্বল্প। ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন দেবশ্রীর, মহুয়াদের, বাণীর পাবেন। বি বনির তরফ থেকে গিফট ভাউচার, মেমেন্টো। উইনারের ট্রফি বাণীর জন্য। নাম্বার 1 ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট, তার মধ্যে আছে ইলেকট্রিক কেটল, স্যান্ডউইচ গ্রিল এবং হ্যান্ড ব্লেন্ডার। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে সকলের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন। নমস্কার।